ওয়েলকাম স্টুডেন্টস। আমরা এতদিন ধরে বিভিন্ন ধরনের গ্রামাটিক্যাল আইটেম নিয়ে আলোচনা করেছি। আমরা আজ এখানে লেটার রাইটিং নিয়ে আলোচনা করব। লেটার লেটার বলতে আমরা কি বুঝি? দেখো, লেটার হলো এক ধরনের লিখিত বা ছাপার আকারে যোগাযোগের মাধ্যম, যেটা এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির কাছে পৌঁছয়। লেটারের সঙ্গে আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি পরিচিত। নিচু ক্লাস থেকে আরম্ভ করে পরবর্তীকালেও আমাদের সিলেবাসের মধ্যে লেটার রাইটিং থাকে এবং আমাদের পরীক্ষাতে সেই লেটার রাইটিং আমাদের করতে হয়। এবং মনে রাখবে যে অন্যান্য যে রাইটিং এর টপিকগুলো রয়েছে তার মধ্যে এই লেটার রাইটিং কিন্তু অপেক্ষাকৃত সহজ, এবং আমরা এই লেটার রাইটিং এ আমরা অপেক্ষাকৃত বেশি নম্বর পেতে পারি, শুধুমাত্র যদি তার ভাষা এবং তার যে ফরম্যাট রয়েছে সেটা যদি সঠিকভাবে মেনটেন করি। এইবার দেখো, এই যে লেটার রাইটিং, এই লেটার রাইটিং এর মধ্যে এখানে আমরা ফর্মাল লেটার নিয়ে আলোচনা করব। এই ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন যেটা আমরা বলি, এই অ্যাপ্লিকেশন কিন্তু প্রত্যেকটা মানুষকে কিন্তু কোনো না কোনো সময় এই অ্যাপ্লিকেশন লিখতে হয়। সেই কারণে তোমরা এই ভিডিওটি একটু মন দিয়ে পুরোটা শুনবে, তাহলে পরবর্তীকালে তোমাদের জীবনের পরবর্তী পর্যায়ে যখনই অ্যাপ্লিকেশন লেখার প্রয়োজন হবে তখন দেখবে খুব সহজে সেটা লিখতে পারবে। তাহলে চলো আমরা শুরু করি। এই লেটার আমরা আমাদের প্রাত্যহিক জীবনে বিভিন্ন ধরনের পাই। যেমন ধরো প্রাইভেট লেটার্স, সোশ্যাল লেটার্স, বিজনেস লেটার্স, অফিসিয়াল লেটার্স, letters in response to advertisements, letter to the editor of a newspaper, এই ধরনের বিভিন্ন ধরনের লেটার আমরা দেখতে পাই। আমরা সেই সমস্ত লেটারকে এখানে আমাদের এই ভিডিওতে দুটি ভাগে ভাগ করে নেব। কি কি? প্রথম হচ্ছে ইনফর্মাল লেটার এবং দ্বিতীয় ফর্মাল লেটার। তাহলে আমরা প্রথমে দেখে নিই ইনফর্মাল লেটার আমরা কোন ধরনের লেটারকে বলছি। দেখো, ইনফর্মাল লেটার written to friends and relative for personal communication, অর্থাৎ এই যে ইনফর্মাল লেটার, এই লেটারগুলো সাধারণত আমরা আমাদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনকে যেখানে ব্যক্তিগত যোগাযোগের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা লিখি। তাহলে দেখো, এই যে ইনফর্মাল লেটার যেগুলো, সেইগুলোর যেহেতু আমরা আমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন যাদের সঙ্গে আমাদের ব্যক্তিগত যোগাযোগ রয়েছে, ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, তাদেরকে যেহেতু চিঠি লিখছি সেহেতু সেই লেটারগুলোর টোন হবে ক্যাজুয়াল বা ইমোশনাল। এইবার দেখো, এই যে ইনফর্মাল লেটার, এই ইনফর্মাল লেটারগুলো কিন্তু একটা সময় পর্যন্ত এই ইনফর্মাল লেটার প্রত্যেক মানুষ বা অধিকাংশ মানুষই খুব বেশি পরিমাণে লিখতেন। কিন্তু বর্তমানের যে বিভিন্ন ধরনের অন্য ধরনের যোগাযোগের মাধ্যম তৈরি হওয়াতে, যেমন মোবাইল এবং তোমার হোয়াটসঅ্যাপ
ইত্যাদি ইত্যাদি এগুলোর জন্য এই ইনফর্মাল লেটার কিন্তু আমাদের ব্যবহারিক জীবনে আমরা খুব কম এখন দেখতে পাবো। আমাদের পরীক্ষার প্রয়োজনে আমাদের ইনফর্মাল লেটার আমাদের শিখতে হবে বা লিখতে হবে, কিন্তু ব্যবহারিক জীবনে তোমরা ইনফর্মাল লেটার বর্তমানে খুব কম পাবে। এইবার আমরা আসি ফর্মাল লেটারের ক্ষেত্রে। ফর্মাল লেটার কোন ধরনের চিঠিগুলো সেগুলো আমরা দেখে নিই। ফর্মাল লেটার রিটেন ফর বিজনেস or professional purposes with a specific objective in mind. এই ফর্মাল লেটারগুলো সাধারণত ব্যবসায়িক, পেশাগত প্রয়োজনে লেখা হয় এবং এই চিঠিগুলোর ক্ষেত্রে চিঠিগুলো লেখার ক্ষেত্রে বা চিঠিগুলোর প্রয়োজন একটা বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে, বিশেষ একটা লক্ষ্য নিয়ে কিন্তু এই চিঠিগুলো লেখা হয় ফর্মাল লেটারের ক্ষেত্রে। এবং দেখো এখানে যেহেতু এই চিঠিগুলো ফর্মাল লেটারগুলো এগুলো সাধারণত অফিসিয়াল লেটার, সেহেতু এর টোন হবে ফর্মাল এবং পোলাইট। এখানে আমরা এই চিঠিগুলোর ভাষা, ল্যাঙ্গুয়েজের একটা বিশেষ বৈশিষ্ট্য আমরা পাবো। এই চিঠিগুলো হবে শর্ট, ক্লিয়ার, টু দ্য পয়েন্ট, উইথ লজিক্যাল প্যারাগ্রাফস। খুব ছোট্ট, পরিষ্কারভাবে এবং সুনির্দিষ্ট বিষয়ের ওপর যেহেতু এই চিঠিগুলো লেখা হয়, সেহেতু একদম ওই বিষয় ভিত্তিক, তার বাইরে কোনো কিছু লেখা এই চিঠিগুলোতে যাবে না। এবং এক্ষেত্রে যে প্যারাগ্রাফগুলো, সেই প্যারাগ্রাফগুলোর মধ্যে কিন্তু একটা যুক্তিপূর্ণ সংযোগ থাকতে হবে। আর ভাষা হবে খুব সিম্পল। তাহলে এই যে দু ধরনের আমরা চিঠি পাচ্ছি, ইনফর্মাল লেটার এবং ফর্মাল লেটার, এই দু ধরনের চিঠির মধ্যে আমরা এই ভিডিওতে শুধুমাত্র ফর্মাল লেটার, এই ফর্মাল লেটার লেখার যে পদ্ধতি সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এরপর দেখো, যখন আমরা এই ফর্মাল লেটার লিখব, সেটা পরীক্ষার খাতায় হোক আর ব্যবহারিক জীবনেই হোক, মনে রাখবে যে ফর্মাল লেটার কিন্তু আমাদের ব্যবহারিক জীবনে প্রত্যেককেই কোনো না কোনো সময় লিখতে হবেই। তাহলে আমরা যদি এখন থেকে শিখে রাখতে পারি এই ফর্মাল লেটার লেখার যে পদ্ধতি, তাহলে পরবর্তীকালেও এখন যেমন পরীক্ষার ক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে, ঠিক সেই সঙ্গে সঙ্গে পরবর্তীকালেও কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনে বা ব্যবহারিক জীবনেও কিন্তু আমরা এই ফর্মাল লেটার লেখার যে পদ্ধতি শিখেছি সেটাকে আমরা ব্যবহার করতে পারবো। তাহলে প্রথমেই আমরা দেখে নিই যে এই ফর্মাল লেটারের বেশ কতগুলো অংশ রয়েছে। প্রথম অংশ দেখো, প্রথম অংশে রিসিভার্স ডিটেলস, অর্থাৎ যাকে আমরা এই চিঠি লিখছি তার ডিটেলস, তার কি ডেজিগনেশন এবং অ্যাড্রেস। প্রথমেই আমাদের এটা লিখতে হবে, তিনি কোন পোস্টে আছেন সেই পোস্ট এবং তার ঠিকানা। তাহলে 1 নম্বর হলো রিসিভার্স ডিটেলস। 2 নম্বর দেখো স্যালিউটেশন, অর্থাৎ আমরা যেটা বাংলায় বলি সম্বোধন, ফর্মাল স্টাইল অফ অ্যাড্রেস দ্য পারসন দ্য লেটার ইজ বিং সেন্ট। যাকে আমরা চিঠি লিখছি তাকে সম্বোধন। এরপরে দেখো সাবজেক্ট। এই সাবজেক্ট অর্থাৎ এই চিঠি যে লিখছি তার বিষয়টা কি।
দেখো, যখন কোনো অফিসে চিঠি গিয়ে পৌঁছয়, এই ফর্মাল লেটার যায়, তখন ওই সাবজেক্ট অনুযায়ী কিন্তু চিঠিগুলোকে সর্টিং করা হয়, বাছাই করা হয়। এবং অনেক সময় ওই সাবজেক্ট দেখে কিন্তু চিঠির বিষয়বস্তু বুঝে নিয়ে সেই অনুযায়ী অফিস প্রয়োজনীয় অ্যাকশন নেয়। তাহলে এই সাবজেক্ট কিন্তু ফর্মাল লেটারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবার এই সাবজেক্ট এবং স্যালিউটেশন, এদের যে পজিশন, সে পজিশনগুলো নিয়ে আমরা পরবর্তীকালে একটা চিঠির কোন অংশে কোন এই যে রিসিভার্স ডিটেলস বা স্যালিউটেশন বা সাবজেক্ট, এগুলো কোন অংশে ব্যবহার করা হয়, কোন জায়গায় আমাদের লিখতে হয়, এরপরে আমরা সেগুলো আলোচনা করে নেব। এরপরে বডি অফ দ্য লেটার, এটা চিঠির মেন পার্ট বলতে পারো, এবং এখানেই আমাদের যে বার্তা, সেই বার্তা থাকে। আমরা যেটা বলতে চাই, যা বলতে চাই, সেই যে আমাদের বক্তব্য, সেটা এই বডি অফ দ্য লেটার এই অংশে আমরা লিখি, আমাদের মূল বক্তব্য। এরপর সাবস্ক্রিপশন। সাবস্ক্রিপশন হচ্ছে তোমার একদম চিঠির শেষে, তুমি যখন শেষ করলে, সেই চিঠির শেষে যে একটা বিনয়ের সঙ্গে বিদায় নেওয়া বা বিদায় সূচক একটি শব্দ এবং চিঠির শেষ ঘোষণা বলা যেতে পারে। পোলাইট অর কোর্টিয়াস লিভ টেকিং রিটেন জাস্ট বিলো দ্য কনক্লুডিং লাইন অফ দ্য বডি অফ দ্য লেটার, এটা সাবস্ক্রিপশন। এরপরে সিগনেচার, সই, অর্থাৎ যে চিঠি লিখছে তার ফুল সিগনেচার তারপরে আমাদের দিতে হবে। ইন দ্য অফিসিয়াল লেটার দ্য রাইটার্স ফুল নেম ইজ এ মাস্ট। অফিসিয়াল লেটার যেগুলো আমরা লিখব, সেখানে ওই সাবস্ক্রিপশনের নিচে, সাবস্ক্রিপশন লেখার ঠিক পরেই আমাদের পুরো নাম সেটা লিখতে হবে। সেটা ক্যাপিটাল লেটারে নয় কিন্তু, সিগনেচার যেমন ভাবে আমরা সই করি, ফুল সিগনেচার ঠিক সেইভাবে আমাদের লিখতে হবে। এরপরে ডেট অ্যান্ড প্লেস, অর্থাৎ কত তারিখে এবং কোথা থেকে আমরা চিঠি, সেই ফর্মাল লেটারটি লিখছি, সেটা আমাদের লিখতে হবে। ডেট অন হুইচ অ্যান্ড দ্য প্লেস ফ্রম ওয়্যার ইট ইজ রিটেন। এরপরে দেখো সেন্ডার্স ডিটেলস, অর্থাৎ যে চিঠি লিখছে তার অ্যাড্রেস, সেটা আমাদের তারপরে লিখতে হবে। এবার এই যে 8টা আমরা অংশ পেলাম ফর্মাল লেটারের, এই অংশগুলো আমরা এবার দেখে নেব যে একটি চিঠির ঠিক কোন পজিশনে, কোন জায়গায় সেই অংশগুলো আমরা লিখি বা ব্যবহার করি। এরপর আমরা দেখে নেব যে একটি ফর্মাল লেটারের যে বিভিন্ন অংশগুলো নিয়ে এর আগে আমরা আলোচনা করলাম, এই অংশগুলো একটি চিঠির কোন কোন পজিশনে, কোন কোন জায়গায় আমরা সেগুলোকে ব্যবহার করব। দেখো, এই সম্পূর্ণ অংশটাকে যদি আমরা একটা চিঠি হিসেবে ধরে নিই, তাহলে প্রথমে বাঁদিকে একদম কোণে যে কর্নার রয়েছে, সেখানে রিসিভার্স ডিটেলস আমাদের লিখতে হবে। এরপরে আমরা স্যালিউটেশন লিখব তার নিচে। এইবার দেখো 3 নম্বর হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ কি বিষয় নিয়ে আমরা চিঠি লিখছি, সেটা অল্প কথায় আমাদের
লিখতে হবে। এইবার এখানে তোমাদের একটি কথা আমি বলি যে এখন এই সাবজেক্ট স্যালুটেশনের পরে লেখা হচ্ছে, কিন্তু আমরা যেটা ট্র্যাডিশনাল যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আমরা সাবজেক্ট লেটারের যে সাবজেক্ট, সেই সাবজেক্টকে স্যালুটেশনের ওপরে লিখব। এরপরে মেন পার্ট অর্থাৎ বডি অফ দ্য লেটার, সেটা আমাদের লিখতে হবে। সেই চিঠির যে বিষয় নিয়ে আমরা চিঠি লিখছি সেটা বিস্তারিতভাবে আমাদের এই অংশে লিখতে হবে। এরপরে সেই বডি অফ দ্য লেটার যখন আমাদের শেষ হবে, তারপর সাবস্ক্রিপশনের নিচে আমাদের ফুল সিগনেচার করতে হবে। আর বাঁ দিকে আমাদের লিখতে হবে ডেট অ্যান্ড প্লেস। এই ডেট অ্যান্ড প্লেস এই অংশটিও কিন্তু অনেক ক্ষেত্রে ডান দিকে যে কর্নার রয়েছে এখানেও লেখা হয়, বা অনেক চিঠিতে এই ফর্মাল লেটারের ক্ষেত্রে কিন্তু এখানেও আমরা লিখতে পারি। এরপর ওই যে সিগনেচারের পরে আমাদের নিজেদের যে ডিটেলস, সেই ডিটেলস লিখতে হবে। অর্থাৎ দেখো, এই সেন্ডার্স ডিটেলস এর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে তোমরা, যে আমরা যদি স্কুলের ক্ষেত্রে লিখি, অর্থাৎ আমরা হেড অফ দি ইনস্টিটিউশনকে কোনো অ্যাপ্লিকেশন লিখছি, সেক্ষেত্রে এই সেন্ডার্স ডিটেলসে তোমার যে ক্লাস, সেকশন, রোল নাম্বার সেটা লিখবে। আবার যদি অন্য কোনো ক্ষেত্রে, অর্থাৎ ধরো পঞ্চায়েত প্রধান, বিডিও, এই ধরনের চিঠির ক্ষেত্রে এই সেন্ডার্স ডিটেলস, সেক্ষেত্রে কিন্তু তোমার অ্যাড্রেস সেটা তোমাদের লিখতে হবে। এইবার দেখো, এই চিঠির যে ফরম্যাট, এই ফরম্যাট একদম সঠিকভাবে তোমরা ফলো করবে। যদিও মনে রাখবে যে এই ফরম্যাট কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে যায়। আমাদের ব্যবহারিক জীবনে ফর্মাল লেটার যেগুলো লিখি বা লিখবো পরবর্তীকালেও, সেগুলো লেখার ক্ষেত্রে কিন্তু এই ফরম্যাট অনেক সময় কিন্তু পাল্টায়, কিন্তু মূল বিষয়বস্তু কিন্তু একই থাকে। যেহেতু এখন কম্পিউটার প্রিন্টিং, ইমেল ইত্যাদি ইত্যাদি যে আধুনিক যে টেকনোলজি বা আধুনিক যে জিনিসগুলো আমরা ব্যবহার করি, সেগুলোর ক্ষেত্রে, সেই ব্যবহারের ক্ষেত্রে সুবিধার জন্য আমাদের এই ফরম্যাটগুলো, পজিশন যেগুলো, সেগুলো পাল্টায়। কিন্তু এই যে 8টি অংশ আমরা দেখালাম এখানে, এই 8টি অংশ কিন্তু আমাদের ব্যবহার করতে হবে ফর্মাল লেটারের ক্ষেত্রে। এবং আরো একটা জিনিস আমাদের পরীক্ষার ক্ষেত্রে মনে রাখবে, যে এই ফরম্যাটের উপর একটি নম্বর থাকে। যদি তোমার বডি অফ দ্য লেটার কোশ্চেন অনুযায়ী তোমরা যদি লেখো, তাহলে এই ফরম্যাটের জন্য একটি নম্বর তোমরা পাবে। কিন্তু বডি অফ দ্য লেটার যদি তোমরা না লেখো, শুধুমাত্র এই ফরম্যাটটুকু লেখো, তাহলে সেক্ষেত্রে কোনো নম্বর তোমরা পাবে না। বা বডি অফ দ্য লেটার যদি কোশ্চেনে চিঠির বিষয়বস্তুর ছাড়া যদি অন্য কোনো বিষয়বস্তুর ওপর লিখে দাও, সেক্ষেত্রেও কিন্তু এই ফরম্যাটের ওপর কোনো নম্বর পাবে না। কিন্তু যদি কোশ্চেনে যে বিষয়ের ওপর তোমাদের লেটার লিখতে বলা হয়েছে, সেই বিষয়টুকু এখানে লেখো, সেক্ষেত্রে যদি ভুলও হয়, যদি লেখার ক্ষেত্রে কোনো ভুল হয়, মানে গ্রামাটিক্যাল মিস্টেক বা এই ধরনের যে তোমাদের যে ভুলগুলো, সেগুলো যদি হয়, সেক্ষেত্রেও কিন্তু ফরম্যাটের উপর নম্বর পাবে। কিন্তু বডি অফ দ্য লেটার ফাঁকা রাখলে, বা অন্য বিষয় যেটা তোমাদের মুখস্থ আছে বা যেটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করেছো, সেটাই যদি লিখে দাও, কোশ্চেনের বিষয়বস্তুকে না
মাথায় রেখে, তাহলে কোনো নম্বর পাবে না। এবার আমরা এই যে ফরম্যাট আমরা শিখলাম, এই ফরম্যাটকে মাথায় রেখে আমরা একটি বিষয়ের উপর, যেভাবে তোমাদের পরীক্ষাতে থাকে, সেই একটি বিষয় নেব, নিয়ে তার উপর একটি লেটার আমরা লিখব, একটি অ্যাপ্লিকেশন আমরা লিখব। আমরা তাহলে দেখে নিই কোশ্চেন। রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন অফ ইয়োর স্কুল ফর লিভ অফ অ্যাবসেন্স ফর ইয়োর ইলনেস। আমরা এই বিষয়ের ওপর একটি চিঠি এরপর আমরা লিখব। দেখে নেব যে কিভাবে একটি ফর্মাল লেটার বা একটি অফিসিয়াল লেটার বা একটি অ্যাপ্লিকেশন লিখতে হয়। কোশ্চেন অনুযায়ী আমাদের হেডমাস্টার মশাইকে বা হেড অফ দি ইনস্টিটিউশনকে একটি অ্যাপ্লিকেশন করতে হবে। অসুস্থতার কারণে তুমি বিদ্যালয়ে অনুপস্থিত ছিলে এবং যে কদিন তুমি অনুপস্থিত ছিলে সেই কদিনের ছুটি মঞ্জুর করার জন্য তোমাকে অ্যাপ্লিকেশন লিখতে হবে। তাহলে আমরা শুরু করি। প্রথমেই আমরা এই অংশটুকুকে আমরা আমাদের অ্যাপ্লিকেশন হিসেবে ধরে নিচ্ছি। প্রথমেই দেখো, আমাদের একদম বাঁ দিকে ওপরে লিখতে হবে রিসিভার্স ডিটেলস। এই রিসিভার্স ডিটেলস অর্থাৎ তুমি যাকে অ্যাপ্লিকেশন করছো। প্রথমেই মনে রাখবে যে অ্যাপ্লিকেশন কোনো ব্যক্তি বিশেষকে করা হয় না। অ্যাপ্লিকেশন কোনো একটি পোস্ট, অর্থাৎ তাকেই দরখাস্ত করা হয় যে কোনো একটি পদ অলংকৃত করছে বা কোনো একটি পদে রয়েছে, সেই পদকে অর্থাৎ তার পোস্টকে অ্যাপ্লিকেশন করতে হয়। তাহলে প্রথমে আমাকে দিতে হবে টু। প্রথমেই লিখবে টু। টু এর ঠিক নিচে দ্য হেডমাস্টার, অর্থাৎ যাকে তুমি দরখাস্ত করছো, যে পোস্টকে তুমি দরখাস্ত করছো, তার, যাকে তুমি দরখাস্ত করছো তার ডেজিগনেশন দ্য হেডমাস্টার। এরপরে এই যে ডেজিগনেশন দিলে তুমি, এই যে পোস্ট দিলে, সেটা কোথাকার, অর্থাৎ এক্ষেত্রে কোনো একটি স্কুলের নাম। আমরা লিখলাম বিপ্রটিকুড়ি হাই স্কুল। তার নিচে থাকবে সেই স্কুলের অ্যাড্রেস, শর্ট অ্যাড্রেস, বিপ্রটিকুড়ি, বীরভূম। এবার ধরো, যদি কোনো ব্লক ডেভেলপমেন্ট অফিসারকে দরখাস্ত করতে হয়, অ্যাপ্লিকেশন করতে হয়, সেক্ষেত্রে কি হবে? টু যেমন এখানে লেখা আছে ঠিক সেই রকম ভাবে টু লিখলে, তার ঠিক নিচে দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, তারপর তিনি কোন ব্লকের বিডিও সেটা তোমাকে লিখতে হবে, তারপর তার অ্যাড্রেস। যদি কোনো থানার ওসিকে দরখাস্ত তোমাকে লিখতে হয়, সেক্ষেত্রেও তাই, টু দ্য অফিসার ইনচার্জ, তারপরে কোন পুলিশ স্টেশন সেটা দেবে, তারপর তার নিচে তার অ্যাড্রেস। এইভাবে প্রথমে টু, তারপরে ডেজিগনেশন, তারপরে কোন ইনস্টিটিউশনের তিনি পোস্ট হোল্ড করছেন সেই ইনস্টিটিউশনের নাম, তার নিচে তার অ্যাড্রেস। এইভাবে তোমাকে রিসিভার্স ডিটেলস সেটা লিখতে হবে। এরপরে দেখো সাবজেক্ট, অর্থাৎ কি বিষয়ে তুমি এই দরখাস্ত, এই অ্যাপ্লিকেশন করছো, সেটা তোমাকে দিতে হবে। এক্ষেত্রে আমরা জানি যে আমরা সাবজেক্ট লিভ অফ অ্যাবসেন্স। দেখো, এই সাবজেক্ট লেখার ক্ষেত্রে
তোমাদের যে কোশ্চেন দেওয়া থাকবে সেই কোশ্চেনে ঠিক যে বিষয়টির ওপর তোমাকে দরখাস্ত লিখতে বলা হয়েছে সেই বিষয়টি কোশ্চেন থেকে তোমরা ডাইরেক্ট ওখানে লিখে দিতে পারো। নিজের থেকে যদি লেখো তাহলে একদম সঠিকভাবে লেখার চেষ্টা করবে। যদি সেটা না পারো তাহলে কোশ্চেন থেকে, কোশ্চেনে তোমরা দেখবে যে আমরা যে কোশ্চেন পেয়েছি সেখানে লিভ অফ অ্যাবসেন্স এই বিষয়ের উপর তোমাকে অ্যাপ্লিকেশন করতে বলা হয়েছে। তাহলে সাবজেক্ট লিভ অফ অ্যাবসেন্স লিখলে, এরপরে আমরা জানি যে ওই টু দ্য হেডমাস্টার অর্থাৎ রিসিভার্স ডিটেলস যেটা লিখেছি ঠিক একই লাইনে আমাদের স্যালিউটেশন লিখতে হবে, সম্বোধন, ফর্মাল যে তাকে স্যালিউটেশন সেটা আমরা এখানে লিখব। এক্ষেত্রে দেখো এই স্যালিউটেশনের ক্ষেত্রে তোমরা রেসপেক্টেড স্যার বা রেসপেক্টেড ম্যাডাম লিখতে পারো, বা ডিয়ার স্যার ডিয়ার ম্যাডাম লিখতে পারো, অথবা স্যার বা ম্যাডাম লিখতে পারো। এইবার দেখো এক্ষেত্রেও আমি বলবো যে এই স্যার বা ম্যাডাম এই স্যালিউটেশনটা ব্যবহার করতে। দেখো যতটা কম আমি লিখবো তত কিন্তু ভুলের সম্ভাবনা কমবে। রেসপেক্টেড স্যার লিখলে খুবই ভালো, কিন্তু যদি কোথাও রেসপেক্টেড এর ক্ষেত্রে কোথাও যদি বানান ভুল করো তাহলে সেটা তোমার একটা নেগেটিভ ইম্প্যাক্ট কাজ করবে যিনি খাতা দেখবেন তার উপর। সেই কারণে আমরা ভুল কিছু এখানে লিখব না। তাহলে স্যার অথবা ম্যাডাম। এরপরে তোমাদের বডি অফ দ্য লেটার, অর্থাৎ যে বিষয়ের উপর তোমাকে অ্যাপ্লিকেশন করতে বলা হয়েছে সেই বিষয়টা আমরা সাবজেক্টে লিখেছি একদম সংক্ষেপে, সেটা আরেকটু ডিটেলসে এই বডি অফ দ্য লেটারে আমাদের লিখতে হয়। এই বডি অফ দ্য লেটার কিভাবে লিখবে এটা নিয়ে আমি আরেকটু পরে আলোচনা করব। এক্ষেত্রে জেনে রাখতে হবে যে বডি অফ দ্য লেটার স্যালিউটেশনের পর আমাকে লিখতে হবে। এরপর আমাদের বডি অফ দ্য লেটার যখন লেখা হয়ে যাবে অর্থাৎ মূল বিষয় সেটা যখন তুমি লিখে ফেলবে তারপরে আমাদের লিখতে হবে সাবস্ক্রিপশন। এই সাবস্ক্রিপশনে তোমরা লিখবে ইয়োর্স ফেথফুলি, ইয়োর্স সিনসিয়ারলিও লিখতে পারো, ইয়োর্স ফেথফুলিও লিখতে পারো। এখানে আমি তোমাদের একটাই সাজেশন দেব যে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এই ইয়োর্স ফেথফুলি যদি প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু তোমরা লিখতে পারো তাহলে আমাদের বিভিন্ন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সাবস্ক্রিপশন না ব্যবহার করে আমরা একটাই ব্যবহার করব, তাতে ভুলের সম্ভাবনা অনেক কমে যাবে। আমরা প্রতিটি ক্ষেত্রে ইয়োর্স ফেথফুলি ব্যবহার করব। এরপর দেখো ইয়োর্স ফেথফুলির ঠিক নিচে তোমার সিগনেচার, তোমার সই। এখানে ইনিশিয়াল নয় কিন্তু এখানে ফুল সিগনেচার, অর্থাৎ তোমার পুরো নাম তুমি লিখবে। এইবার ঠিক তার বাঁ দিকে তোমাদের লিখতে হবে ডেট অ্যান্ড প্লেস, অর্থাৎ কোন ডেটে কোন তারিখে তুমি এই অ্যাপ্লিকেশন করছো এবং কোথা থেকে করছো সেই স্থানের নাম তোমাদের এখানে দিতে হবে। এই ডেট অ্যান্ড প্লেসের ক্ষেত্রে আমরা কি লিখলাম, ডেট দিয়ে
23 সেপ্টেম্বর বোলপুর বা বিপ্লটিকুড়ি আমরা লিখব। এরপরে আমাদের ওই যে সিগনেচার আমরা করেছি সেই সিগনেচারের ঠিক নিচে সেন্ডার্স ডিটেলস, অর্থাৎ তুমি যে অ্যাপ্লিকেশন করছে তার ডিটেলস। দেখো এই ডিটেলস এর ক্ষেত্রে বলি, এখানে যেহেতু স্কুলের হেড অফ দি ইনস্টিটিউশন তাকে অ্যাপ্লিকেশন করা হচ্ছে, এই স্কুলে তোমার যে পরিচয়, তোমার যে ডিটেলস, সেটা তোমার ক্লাস, সেকশন, রোল নাম্বার, আমরা সেটা এখানে লিখব। এইবার দেখো, যদি ভিডিও হয়, পঞ্চায়েত প্রধান হয়, বা ওসি হয়, বা অন্য কোনো ডেজিগনেশন, অন্য কাউকে তুমি অ্যাপ্লিকেশন লিখছো, সেক্ষেত্রে তোমার অ্যাড্রেস এখানে দিয়ে দেবে। তাহলে দেখো, এখানে আমরা যে অ্যাপ্লিকেশন লিখছি তার যে ফরম্যাট, সেই ফরম্যাটটা আমরা পেয়ে গেলাম। এই ফরম্যাট অনুযায়ী প্রত্যেকটি অ্যাপ্লিকেশন তোমরা লেখার চেষ্টা করবে। এরপর আমরা আলোচনা করব লেটার রাইটিং, অর্থাৎ এই যে ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন যা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করছি, সেই অ্যাপ্লিকেশনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ বডি অফ দ্য লেটার। এই বডি অফ দ্য লেটার সম্পর্কে আলোচনা করব। দেখে নেব আমরা এই বডি অফ দ্য লেটার কিভাবে লিখতে পারি। দেখো, এই বডি অফ দ্য লেটারকে আমি কয়েকটি ভাগে ভাগ করেছি। প্রথমেই আমরা লিখব ইন্ট্রোডাকশন, এবং সেটি চেষ্টা করবে একটি লাইনে কমপ্লিট করার। এই ইন্ট্রোডাকশন অংশে তুমি সরাসরি তোমার যে সমস্যা, সেই সমস্যার কথা বলতে পারো। যেমন ধরো, এক্ষেত্রে যে অ্যাপ্লিকেশন আমাদের লিখতে বলা হয়েছে, যে অসুস্থতার কারণে তুমি স্কুলে উপস্থিত থাকতে পারোনি, এবং সেই যে ছুটি, সেই যে তুমি যে উপস্থিত থাকতে পারোনি, সেই ছুটি মঞ্জুর করার জন্য হেড অফ দি ইনস্টিটিউশনকে একটি অ্যাপ্লিকেশন লিখতে বলা হয়েছে। তাহলে সেক্ষেত্রে তোমার সমস্যা কি? তোমার সমস্যা হচ্ছে তুমি অসুস্থতার কারণে স্কুলে উপস্থিত থাকতে পারোনি। তাহলে সেই প্রবলেম প্রথমেই তোমরা লিখবে। এখানে কি লিখলাম? উইথ ডিউ রেসপেক্ট, I like to inform you that I could not attend my classes from, একটা ডেট দিলাম, একটা ডিউরেশন, ডিউ টু মাই ইলনেস। এবার দেখো, এই যে ইন্ট্রোডাকশন অংশে, অর্থাৎ প্রথম লাইন, বডি অফ দ্য লেটারের যে প্রথম লাইন আমরা লিখব, সেটা বিভিন্ন ধরনের, বিভিন্ন ভাষায়, বিভিন্নভাবে, বিভিন্ন জায়গায় আমরা পাবো। সেইগুলোর মধ্যে তোমাদের যেটা সহজ মনে হবে, যেটা মনে রাখতে তোমাদের সবচেয়ে সুবিধাজনক মনে হবে, এবং যেটা লিখতে গিয়ে তোমাদের ভুল কম হবে বলে তোমাদের মনে হবে, সেই ধরনের একটা ভাষা, সেই ধরনের একটা বয়ান তোমরা মুখস্থ করে নেবে। এক্ষেত্রে যেমন উইথ ডিউ রেসপেক্ট, আই লাইক টু ইনফর্ম ইউ, এইভাবে শুরু করা হলো। তোমরা আই বেগ টু স্টেট এভাবেও শুরু করতে পারো। আরো অনেক রকম ভাবে তোমরা এটা শুরু করতে পারো, এই বডি অফ দ্য লেটার। এরপরে দেখো, এই ইন্ট্রোডাকশনের পরে আমরা যেটা লিখব, শর্ট ডিটেলস অফ ইউর প্রবলেম, অর্থাৎ তোমার যে সমস্যা, সেই সমস্যার সংক্ষিপ্ত, খুবই সংক্ষিপ্ত একটা বর্ণনা বলতে পারো, বা বিস্তারিতভাবে বলবে, বিস্তারিতভাবে নয়, একটা সংক্ষেপে সেই তোমার সমস্যার কথা তুমি বলবে। প্রথমে যেমন এক লাইনেই আমি আমার সমস্যা একটা বলে দিয়েছি, এবার তার একটু
ডিটেলসে সেই সমস্যার কথাটি বলতে হবে। এখানে আমরা ব্যবহার করলাম কি, আমরা যে ভাষা ব্যবহার করলাম, I had been suffering from fever and after recovery I was advised to take complete bed rest by the doctor. A medical certificate is attached herewith for your kind consideration. এখানে দেখো, এর আগেই আমরা অসুস্থতার কারণে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত স্কুলে অনুপস্থিত ছিলাম সেটা হেড অফ দি ইনস্টিটিউশনকে ইনফর্ম করা হয়েছে। এইবার তার একটু ডিটেলস, কি অসুস্থতা এবং কেন ওই দিনগুলোতে আমি উপস্থিত থাকতে পারিনি তার একটু ডিটেলস আমরা দিয়ে দিলাম। এরপরে বডি অফ দ্য লেটারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে প্রেয়ার। অর্থাৎ তুমি যে অ্যাপ্লিকেশন লিখছো, তুমি তো প্রথম অংশ যেটুকু নিয়ে আমরা আলোচনা করলাম, সেক্ষেত্রে তোমার সমস্যার কথা তুমি বলেছো। এইবার তোমার প্রার্থনা, তোমার আবেদন, তুমি যে কারণে এই অ্যাপ্লিকেশন লিখছো সেটা তোমাকে এখানে উল্লেখ করতে হবে। এক্ষেত্রে আমরা যেটা লিখছি, I shall be highly obliged if you kindly grant me leave of absence for those days. তাহলে দেখো, এখানে আমরা আমাদের যে হেড অফ দি ইনস্টিটিউশন, সেই ইনস্টিটিউশনের কাছে আমরা কি চাইছি, কি কারণের জন্য এই অ্যাপ্লিকেশন আমরা করছি, সেটা এখানে আমরা বললাম। এইবার দেখো, এই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা এটা একটা ফরম্যাট, একটা বয়ান আমরা এখানে আলোচনা করলাম। আমাদের প্রাত্যহিক জীবনে আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আমাদের করতে হয়। সেক্ষেত্রে আরো একটা বয়ান আমি এখানে আলোচনা করব, সেই বয়ান নিয়ে, সেটাও তোমরা ফলো করতে পারো। সেক্ষেত্রে এই যে ইন্ট্রোডাকশন অংশে আমরা কি করব, প্রথমেই your identity as the applicant, অর্থাৎ তুমি যে অ্যাপ্লিকেশন করছো তোমার আইডেন্টিটি। ধরো কোনো থানার ওসিকে, ধরো তোমার মোবাইল হারিয়ে গিয়েছে, মোবাইল হারিয়ে যাওয়ার ফলে তোমাকে একটা থানায় জিডি করতে হবে, জেনারেল ডায়েরি করতে হবে। বা বিডিওকে, তোমাদের গ্রামের কোনো সমস্যা নিয়ে তুমি অ্যাপ্লিকেশন করছো, তো সেক্ষেত্রে সেই ধরনের ক্ষেত্রগুলোতে তোমাকে প্রথমেই এই ইন্ট্রোডাকশন অংশে প্রথমেই তোমার পরিচয়, আবেদনকারী হিসেবে তোমার যে পরিচয়, সেই পরিচয় দিতে হবে। সেক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমি কিভাবে শুরু করব? With due respect, I like to inform you that I am a student of class 9, section B, and my roll number is 11. তাহলে দেখো, এখানে কিন্তু আমি ইন্ট্রোডাকশন, অর্থাৎ যে প্রথম শুরু যখন করছি বডি অফ দ্য লেটার, প্রথম যে লাইন, সেই লাইনে কিন্তু আমি আমার প্রবলেমের কথা বললাম না। আমি সেখানে শুধুমাত্র আমার যে পরিচয়, হেড অফ দি ইনস্টিটিউশনকে আমি অ্যাপ্লিকেশন করছি এবং সেক্ষেত্রে আমার পরিচয়, সেই পরিচয়টুকু আমি দিলাম। এরপরে পরের অংশে আমরা কি করব, এই শর্ট ডিটেলস অফ ইয়োর প্রবলেম, অর্থাৎ তোমার যে সমস্যা, সেই সমস্যা সংক্ষেপে বলবে। সেক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কি তাহলে লিখতে হবে, I could not attend my classes from, ডেট দিয়েছি, যে ডিউরেশন, সেই ডিউরেশনটা দিয়ে দেওয়া হয়েছে, due to my illness I had been suffering from fever and after recovery I was advised to take complete bed rest by the doctor. A medical certificate is attached herewith for your kind consideration. তাহলে দেখো, এই যে অংশে পরের অংশ, ইন্ট্রোডাকশনের যে পরের অংশ, সেই পরের অংশে কিন্তু আমি আমার সমস্যার কথা বলেছি এবং
সেই সমস্যা সংক্ষেপে সেই সমস্যার কথা আমরা আবার উল্লেখ করেছি। এরপরে প্রেয়ারে সেই একই ভাষা, এর আগের যে বয়ান দেখিয়েছি সেই একইভাবে তোমরা এই প্রেয়ারের ক্ষেত্রেও এই একই ভাষায় ব্যবহার করতে পারো। I shall be highly obliged if you kindly grant me leave of absence for those days. তাহলে দেখো আমরা এই দু ধরনের বয়ান আমরা পেলাম। সেক্ষেত্রে আমার সাজেশন যে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমি চেষ্টা করব সব ধরনের অ্যাপ্লিকেশনে একই বয়ান ফলো করতে, তাতে আমাদের মনে রাখতে সুবিধা হবে, ভুলের পরিমাণ কমবে। এবং সেক্ষেত্রে আমার সাজেশন এই বয়ানটি তোমরা ফলো করবে। ইন্ট্রোডাকশন অংশে তোমার আইডেন্টিটি, তোমার যে পরিচয়, সে পরিচয় কিন্তু ভ্যারি করবে। অর্থাৎ তুমি যখন হেড অফ দ্য ইনস্টিটিউশনকে লিখছো তখন তোমার ক্লাস, সেকশন, রোল নাম্বার। তুমি যখন অন্য ক্ষেত্রে লিখছো সেক্ষেত্রে তোমার অ্যাড্রেস। তুমি যদি ধরো থানায়, কোনো পুলিশ স্টেশনে, সেক্ষেত্রে তোমার মোবাইল হারিয়ে গিয়েছে বা সাইকেল হারিয়ে গিয়েছে, সেক্ষেত্রে তোমার বাবার নাম এবং অ্যাড্রেস উল্লেখ করতে হবে। তাহলে আমাদের যখন অন্য অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে প্রথমেই যে আইডেন্টিটি, তোমার যে পরিচয়, সেই পরিচয় উল্লেখ করতে হচ্ছে, তাহলে আমরা প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু সেই একই পদ্ধতি বা একই বয়ান আমরা ফলো করার চেষ্টা করব। তাহলে দেখো এই বয়ান, আবার বলছি, এই বয়ান তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষায় পাবে, তার মধ্যে কয়েকটি মুখস্থ করে নেবে এবং সেগুলো অ্যাপ্লাই করে অন্য ধরনের অ্যাপ্লিকেশন বাড়িতে প্র্যাকটিস করবে। তাহলেই দেখবে খুব সহজে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন তোমরা লিখতে পারছো। আরো একটা কথা তোমাদের বলি, এর আগেও বলেছি, আবারও বলছি, যে ফর্মাল লেটারের ক্ষেত্রে ফরম্যাটে একটি নম্বর আছে, কিন্তু সেক্ষেত্রে সেই নম্বরটি তখনই পাবে যদি বডি অফ দ্য লেটার তোমার প্রশ্নের সঙ্গে সম্পর্কিত হয় এবং যদি তুমি বডি অফ দ্য লেটার লেখো। এই বডি অফ দ্য লেটার অর্থাৎ মূল অংশ যদি তোমরা না লিখে শুধুমাত্র ফরম্যাট দাও, কোনো নম্বর পাবে না। এবং এই বডি অফ দ্য লেটার অর্থাৎ মূল অংশ, এই মূল অংশ যদি প্রশ্নের সঙ্গে সম্পর্কিত না হয় তাহলেও কিন্তু কোনো নম্বর পাবে না। অর্থাৎ এই অংশটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইভাবে তোমরা অ্যাপ্লিকেশন লিখতে পারো। আমরা আমাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট করেছি, আমরা একবার দেখে নিই। প্রথমে রিসিভার্স ডিটেলস আমরা লিখে ফেললাম, টু দ্য হেডমাস্টার, তারপরে স্কুলের নাম এবং স্কুলের অ্যাড্রেস। এরপরে সাবজেক্ট লিভ অফ অ্যাবসেন্স আমরা লিখেছি। এরপরে স্যালিউটেশন, অনেক ক্ষেত্রে বা বর্তমানে এই স্যালিউটেশনের পরে সাবজেক্ট লিখতে বলা হয়। আমাদের বোর্ডে যেহেতু সেই ধরনের কোনো ইনস্ট্রাকশন আসেনি, সেহেতু আমরা যে ট্র্যাডিশনাল যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি আমরা কিন্তু এখানে ফলো করেছি। স্যারের পর আমরা কি লিখেছি? উইথ ডিউ রেসপেক্ট I like to inform you that I am a student of class 9 section B and my roll number is 16. I could not attend my classes from একটা ডেট দিয়েছি due to my illness.
I had been suffering from fever, and after recovery, I was advised to take complete bed rest by the doctor. A medical certificate is attached herewith for your kind consideration. এই আমার মূল বিষয়, মূল যে কারণে আমি অ্যাপ্লিকেশন লিখছি সেটা আমার লেখা হলো। এরপরে প্রেয়ার। I shall be highly obliged if you kindly grant me leave of absence for those days. তাহলে এটা হচ্ছে প্রেয়ার। প্রত্যেকটি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু প্রেয়ার অর্থাৎ অ্যাপ্লিকেশন তুমি কোনো একটি প্রয়োজনে অ্যাপ্লিকেশন করছো, সেই প্রয়োজন এবং তুমি তার কাছ থেকে যেটা তুমি এক্সপেক্ট করছো সেটাই প্রেয়ার হিসেবে তোমাকে ওখানে লিখতে হবে। এরপরে থ্যাঙ্কিং ইউ, বডির শেষে অর্থাৎ চিঠির যে বিষয় সে বিষয়ের শেষে একটা ধন্যবাদান্তে আমরা যেটা বাংলায় ব্যবহার করি সেটা আমরা ব্যবহার করেছি। তারপরে ইয়োর্স ফেথফুলি, তোমার ফুল সিগনেচার বা যিনি বা যে অ্যাপ্লিকেশন লিখছেন তার ফুল সিগনেচার, বাঁদিকে ডেট এবং তারপরে সেন্ডার্স ডিটেলস সেটা আমরা লিখেছি। তাহলে দেখো এই হচ্ছে আমার কমপ্লিট যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশন এখানে আমরা পেলাম। এইবার তোমাদের এই যে বডিতে যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে সেই ল্যাঙ্গুয়েজ তোমরা তোমাদের মতো ব্যবহার করতে পারো। সেটা তোমরা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন বই থেকে তোমাদের যেটা সুবিধা মনে হবে, যেটা মনে রাখতে তোমাদের সহজ মনে হবে মনে রাখার ক্ষেত্রে, বা যে অ্যাপ্লিকেশন তোমাদের ভুল কম হবে লিখতে গিয়ে, সেই ধরনের কিছু অ্যাপ্লিকেশন তোমরা একটু মুখস্থ করে নেবে। তাহলে দেখবে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সেই একই ভাষা ব্যবহার করে তোমরা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন লিখতে পারছ। কিন্তু ফরম্যাট, যেটা অ্যাপ্লিকেশনের যে ফরম্যাট, সেই ফরম্যাট কিন্তু এই ফরম্যাটটি ফলো করবে। এইটাই দেখবে বিভিন্ন জায়গাতে এই ফরম্যাটের কথাই বলা হয়, এইভাবেই লিখতে বলা হয়। তাহলে দেখো যে এই যে অ্যাপ্লিকেশন, যে ফর্মাল লেটার, সেই ফর্মাল লেটার কিন্তু খুব সহজে এবং নির্ভুলভাবে তোমরা লিখতে পারবে। এরপরে আরো কোনো ভিডিওতে আমি বিভিন্ন ধরনের যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেই অ্যাপ্লিকেশনগুলো কিভাবে লিখতে হয় সেগুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করে দেব। আজ এই পর্যন্তই থাক, আবার পরের ভিডিওতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আবার আলোচনা করব।